Okay, so today we will start chapter number 3 in SL Arora, current electricity. The topic name is current electricity. Okay, now যখন আমরা ফিজিক্সের নতুন ব্রাঞ্চ নিয়ে স্টাডি করি তখন জানতে হয় যে ওই ব্রাঞ্চের মধ্যে কি কি পড়বো আমরা। ওকে, একটা ওভারভিউ দিই। ইন জেনারেলি ফিজিক্স তো অনেক বড় একটা সাবজেক্ট, একটা ব্যানিয়ান ট্রি ভাবো, তার মধ্যে অনেকগুলো ব্রাঞ্চেস থাকে। তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এখানে আমরা বেসিক্যালি কারেন্ট নিয়ে ডিসকাশন করব। ওকে, কারেন্ট থ্রু আ কন্ডাক্টর। হ্যাঁ, এবার যখন কারেন্ট কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করবে তখন বেসিক্যালি কেন ফ্লো করে, কিভাবে ফ্লো করে, আর কতটা ফ্লো করলে কি রেজাল্ট পাওয়া যায়, এই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু। আন্ডারস্টুড? তাহলে আগে এই ব্রাঞ্চটাকে জেনে নিই, এই ব্রাঞ্চের মধ্যে আমরা কি কি পড়ব। সবাই হেডিং করে দিলাম কারেন্ট ইলেকট্রিসিটি। আর এই ব্রাঞ্চটার একটা ডেফিনেশন দিয়ে দিই আমরা। ডেফিনেশন হচ্ছে দ্য স্টাডি অফ ইলেকট্রিক চার্জেস। The study of electric charges in motion is called current electricity. বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে ইলেকট্রিক চার্জেস ইন মোশন, যখনই আমরা এই ব্রাঞ্চে ডিসকাশন করব আমায় কিন্তু এই দুটো জিনিসের উপরে ভালো মতো ফোকাস করতে হবে। নাম্বার ওয়ান, ইলেকট্রিক চার্জেস, তারা কি, কিভাবে ফ্লো করে, আর মোশন। মোশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি মোশন না হয় তাহলে সেই ব্রাঞ্চটাকে কিন্তু আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলতে পারবো না। তখন আমরা কি নাম দেবো? ইলেকট্রোস্ট্যাটিক। এটা আমরা আগে দুটো চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি। চার্জ আর অ্যাট রেস্ট, নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। এখন কি পড়ছি? কারেন্ট। কারেন্ট কি আমরা আরেক সময় বলি, মানে বাংলা বানাতে বলি চলমান। হ্যাঁ, ওই যে যখন ধরো নদীতে স্রোত থাকে তখন কি নদীতে কারেন্ট আছে, তার মানে কি মুভ করছে। তাহলে ইলেকট্রনস বা চার্জেস গুলো প্রোটনস হতে পারে, দে আর মুভিং। আন্ডারস্টুড? চলো, নাও when we are discussing with electric charges, তাই একটু ইলেকট্রিক চার্জেস নিয়ে হেডিং করে দাও। What are electric charges? এটা আমাদের জানতে হবে। ওকে, সো তার জন্য আমরা একটা অ্যাটম কনসিডার করে নিই। ধরো এই হচ্ছে কি একটা অ্যাটম। ক্লিয়ার? এর অ্যাটমের মধ্যে দেখবে একটা নিউক্লিয়াস থাকে একদম সেন্টার। কখনো সেন্টার থেকে একটু সাইডেও থাকে, আমি ধরে নিচ্ছি সেন্টারে আছে। দিস ওয়ান ইজ নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসকে রেসপেক্ট করে অনেকগুলো কিন্তু অরবিট আছে। ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, আরও আছে। ঠিক আছে, ফার্স্ট অরবিটে ইলেকট্রনস থাকে। বাই দ্য রুলস অফ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য ফার্স্ট অরবিটস আর অনলি 2। সেকেন্ড অরবিটে থাকবে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এবং তারপরে ডিপেন্ডিং অন দি অ্যাটম, হ্যাঁ, আরও 8টা থাকবে এবং আস্তে আস্তে করে প্রসিড করবে। আন্ডারস্টুড? যদি আমরা এই অ্যাটমটাকে সোডিয়াম অ্যাটম হিসেবে জানি, ঠিক আছে, তাহলে লাস্টের সেলে আমরা খেয়াল করে দেখব যে আরও একটা অ্যাটম থাকবে, তাহলে সরি ইলেকট্রনস থাকবে। সো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন সোডিয়াম অ্যাটম কত হবে? কতগুলো অ্যাটম থাকবে সোডিয়াম, এই ইলেকট্রন থাকবে সোডিয়াম অ্যাটমের মধ্যে? 11। কিভাবে থাকছে? 2 প্লাস 8 প্লাস একটা। গট মাই পয়েন্ট? এবার এই ইলেকট্রনে যদি আমি ক্যারেক্টারিস্টিক্স ফোকাস করি তাহলে দেখব ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড particles.
ঠিক আছে, এবং তাকে সিম্বলাইজ করা হয় মাইনাস ই দিয়ে। ঠিক আছে, যেখানে ই এর ভ্যালু হচ্ছে -1.6 ক্রস 10 টু দ্য পাওয়ার -19 কুলম। আন্ডারস্টুড? বুঝতে পারলে? তাহলে এই সোডিয়াম অ্যাটমের মধ্যে অনেকগুলো ইলেকট্রন থাকে। কতগুলো ইলেকট্রন এর মধ্যে আছে? 11 ইলেকট্রন আছে। যদি 11 ইলেকট্রন থাকে তাহলে টোটাল নেগেটিভ চার্জ কত হবে রে ইন সোডিয়াম অ্যাটম? কে বলবে? যদি একটা ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম হয়, তাহলে সোডিয়াম অ্যাটমের মধ্যে কতটা, একটা অ্যাটমের মধ্যে কতটা নেগেটিভ চার্জ আছে? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এই ভ্যালুটাতে, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে কত ইলেকট্রন আছে সোডিয়ামের মধ্যে? 11। তাহলে মোট চার্জ কত হবে নেগেটিভ? মোট নেগেটিভ চার্জ কত বলো? টোটাল নেগেটিভ চার্জ ইজ 11 মাল্টিপ্লাই 1 ইলেকট্রনিক চার্জ ভ্যালু। যদি একটার জন্য -1.6 × 10⁻⁻19 কুলম হয়, তাহলে 11টার জন্য কত হবে? জাস্ট আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আন্ডারস্টুড? এটা ভ্যালু আসবে, ক্যালকুলেশন করার প্রয়োজন নেই এখন। তাহলে যদি আমি বলি সোডিয়ামের মধ্যে 11 নাম্বারস অফ ইলেকট্রনস আছে, তার জন্য এত সংখ্যায় চার্জ আছে, ক্যালকুলেশনটা করে নিচ্ছি আমি। 1.6 into 11, that means -17.6 cross 10 to the power -19 কুলম চার্জ সোডিয়াম অ্যাটমের মধ্যে আছে। এটা আমার কোশ্চেন খুবই সিম্পল। কোনো অবজেক্টে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে বাইরে থেকে অবজেক্টটাকে আমরা নেগেটিভ অবজেক্ট বলবো। তাহলে সোডিয়াম নেগেটিভ চার্জ আছে, তাহলে সোডিয়াম অ্যাটম তাহলে নেগেটিভ হবে। কিন্তু প্র্যাকটিক্যালি হয় কি সেটা? না। কেন হয় না? কারণ সোডিয়াম অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আবার প্রোটনস আছে। ক্লিয়ার? একদম সেম উপায়ে সাইড চেঞ্জ করছি আমি। ইন সোডিয়াম অ্যাটম, ভালো করে বুঝবে, ইন সোডিয়াম অ্যাটম টোটাল নাম্বার অফ প্রোটনস কতগুলো হবে? সোডিয়াম অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে প্রোটনস নাম্বার, ইলেকট্রন নাম্বার তো বুঝতে পারলাম। আউটার শেলে মানে সেলগুলোতে আমার টোটাল 11 প্রোটন ইলেকট্রনস আছে। এবং সোডিয়াম অ্যাটমের মধ্যে কতগুলি প্রোটনস থাকবে? হ্যাঁ, 11। সোডিয়াম অ্যাটমের মধ্যে টোটাল নাম্বার অফ প্রোটন ইজ 11। ক্লিয়ার? নাও চার্জ অফ 1 প্রোটন, কি আসবে? চার্জ অফ 1 প্রোটন, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ ছিল হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে প্রোটনের ক্ষেত্রে চার্জের ভ্যালু সেম আসবে, কিন্তু প্লাস সাইনে আসবে। মানে protons are positively charged particles. That means +1.6 cross 10 to the power -19 coulomb. ঠিক আছে? তো টোটাল নাম্বার অফ প্রোটনস পেলাম 11টা। একটা প্রোটনের চার্জ পেলাম হচ্ছে দিস মাচ ভ্যালু। সো টোটাল পজিটিভ চার্জ কত বলো? আয়ুষী বলো। টোটাল পজিটিভ চার্জ ইন sodium atom 11 into plus 1.6 into 10 to the power -19 কুলম। তাহলে মাল্টিপ্লাই করলে কত পাবো? প্লাস 17.6 ক্রস 10 to the power -19 কুলম। ওকে, তাহলে পজিটিভ চার্জ পেলাম হচ্ছে প্লাস দিস মাচ ভ্যালু, আর নেগেটিভ পেয়েছিলাম হচ্ছে -17.6। ওকে, সো নেট চার্জ, হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ ওই জন্য মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি, নেগেটিভ যেহেতু তাই জন্য। আর প্রোটন যেহেতু পজিটিভ ওই জন্য আমরা প্লাস দিয়ে তাকে ডিফাইন করছি বা রিপ্রেজেন্ট করছি। সো নেট চার্জ ইন সোডিয়াম অ্যাটম কি হবে, দুটোকে আমরা যোগ করে দেব। টোটাল নেগেটিভ চার্জ, আয়ু সব লিখবে খাতায়, নেগেটিভ চার্জ প্লাস টোটাল পজিটিভ চার্জ। ক্লিয়ার? এখন টোটাল নেগেটিভ চার্জ কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর টোটাল পজিটিভ চার্জ কত, প্লাস, আর প্লাসটা লিখছি না আমি, 17.6 ইন্টু 10⁻⁻19 কুলম। দেখো তো এই দুটো ক্যান্সেল আউট করবে ইচ আদারকে, দ্যাট মিনস ইউ উইল গেট 0। তাহলে প্র্যাকটিক্যালি sodium atom is a neutral atom, it has no charge. Okay, so normally in general sodium atom is a neutral atom, it has no charge. You got my point? বুঝতে পেরেছো? এবার সোডিয়াম অ্যাটম যখন ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে তখন কিভাবে পার্টিসিপেট করবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এখন একদম রুটে আছি, কোনো একটা ব্রাঞ্চ স্টার্ট করতে গেলে আগে রুটটা জানতে লাগে। আমি একটা সাবস্ট্যান্সকে নিয়ে আসলাম, তার মধ্যে অনেকগুলো অ্যাটমস আছে। এবার সেই অ্যাটমসগুলো যদি প্র্যাকটিক্যালি নিউট্রাল অ্যাটমস হয় তাহলে সেই সাবস্ট্যান্স ইলেকট্রিসিটি তার মধ্যে দিয়ে পাস করতে দিবে না। ঠিক আছে? তার মানে আমাকে আগে মানে ওই অ্যাটমসগুলোকে চার্জড অ্যাটম বানাতে হবে। আন্ডারস্টুড? তাই জন্য কি করছি, পরের স্টেপে ধরো আমার কাছে একটা সোডিয়াম অ্যাটম আছে, দিস ওয়ান ইজ আ সোডিয়াম অ্যাটম। আমি এটাকে সার্কেল করে নিচ্ছি, সোডিয়াম অ্যাটম। আন্ডারস্টুড? আমি লিখে দিই সোডিয়াম অ্যাটম, মাঝখানে Na অ্যাটম। ক্লিয়ার? এবার তুমি যদি এই সোডিয়াম অ্যাটমকে রাব করো, হাতে নাও, এভাবে রাব করছো, ঘষছো হাত দিয়ে, তাহলে কি হবে? একটা ফ্রিকশন তৈরি হবে। এবার তোমার বডিতে এনার্জি আছে, যখন তুমি রাব করবা হিট প্রডিউস হবে, তো তার মানে কিছু সংখ্যায় ইলেকট্রনস সোডিয়াম অ্যাটম থেকে তখন বেরিয়ে যাবে। কতগুলো ইলেকট্রনস ছিল সোডিয়াম অ্যাটমের মধ্যে? 11 নাম্বারস অফ অ্যাটম ছিল, সরি 11 নাম্বারস অফ ইলেকট্রনস ছিল নর্মালি। বাট আফটার রাবিং অর বাই ফ্রিকশন, ভালো করে বুঝবে এটা, আফটার ফ্রিকশন বা বাই ফ্রিকশন, আফটারই লিখো এটাকে, আফটার ফ্রিকশন তুমি সেম সোডিয়াম অ্যাটমই পাচ্ছ, সেম কনফিগারেশনই পাচ্ছ তুমি। কিন্তু এখন আর সোডিয়াম অ্যাটম তুমি লিখতে পারবে না। এখন কি লিখবে? এখন লিখবে হচ্ছে সোডিয়াম আয়ন। কেন সোডিয়াম আয়ন লিখছো? কিভাবে ট্রানজিশনটা হলো বোঝো। আগে সোডিয়াম অ্যাটম ছিল, তুমি এবার হাতে হাতে মানে সোডিয়ামকে নিয়ে এইভাবে রাব করছো, মানে ফ্রিকশন ক্রিয়েট করলে, ঠিক তারপরে সোডিয়াম অ্যাটম চেঞ্জ হয়ে সোডিয়াম আয়ন হয়ে যাবে, আর তার সাথে তৈরি হবে একটা এক্সট্রা ইলেকট্রন। ঠিক আছে? ভালো করে দেখবা, এখানে 11 নাম্বারস অফ প্রোটন থাকবে না, এখানে সরি ইলেকট্রনস থাকবে না, এই ইলেকট্রনস নাম্বার কমে হয়ে যাবে 10 নাম্বার অফ ইলেকট্রনস। যখন তুমি কোনো একটা অবজেক্টকে রাব করবে, তার মানে কি তুমি একটা এনার্জি সেই অ্যাটমকে প্রোভাইড করছো, সেই এনার্জিটা অ্যাটম যখন তার মধ্যে অ্যাবজর্ব করবে তখন আউটার সেল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। সে আউটার সেল থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তার মানে কি
আগে যখন আমরা খেয়াল করছিলাম যে টোটাল নেগেটিভ চার্জ টোটাল পজিটিভ, যদি একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে যায়, যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তার মানে তো পজিটিভিটি বেড়ে যাচ্ছে। তাহলে সেই অ্যাটম কি আর অ্যাটম থাকলো না, ও তো আয়ন হয়ে গেল। আয়নকে আমরা কিভাবে লিখি? আয়নকে লিখি হচ্ছে এইরকম ভাবে Na প্লাস। কেন প্লাস লিখলাম? কারণ ইলেকট্রনসকে ইজেক্ট করেছে, বের করেছে, তার মানে ওর মধ্যে এখন পজিটিভিটি বেশি, ক্লিয়ার, আর নেগেটিভিটি কিন্তু কম। সো হোয়াট ইজ দ্য নেট চার্জ in Na plus atom, sorry, Na plus ion now after ejecting one electrons from its body? কি হবে? একটা ইলেকট্রন বেড়ে গেছে, তার মানে একটা পজিটিভ চার্জ কিন্তু বেড়ে গেছে। তাহলে একটা পজিটিভ চার্জের ভ্যালু কত? প্লাস 1.6 ক্রস 10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। তো পজিটিভিটি বেড়ে গেল, ঠিক আছে, নেগেটিভিটি কমে গেল। আর সেই যে অ্যামাউন্ট নেগেটিভ চার্জটা বেরিয়ে গেছে সেটা দেখো পাশে লিখে দিয়েছি। তাহলে ফ্রিকশন না করলে কিন্তু কোনোদিনই পসিবল না তুমি একটা সিস্টেম থেকে ইলেকট্রনসকে বের করতে পারো। ইলেকট্রন কোন জায়গা থেকে বেরোবে? আমরা কেমিস্ট্রি পড়ছি না, কিন্তু কেমিস্ট্রিতে বলবে যে তুমি যখন রাব করবে, হিট প্রডিউস করবে বা হিট সাপ্লাই করবে সিস্টেমের ওপরে, তখন আউটার সেল থেকে ইলেকট্রনস বেরিয়ে যাবে। আন্ডারস্টুড? ইলেকট্রনস বেরিয়ে গিয়ে তখন যেখানে সেখানে থাকতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি দেখা যায় ইলেকট্রনসটা বেরিয়ে অ্যাটমের সারফেসের ওপরেই থাকে জেনারেলি, আমরা এখন দেখছি না। সো দিস ইলেকট্রন in this branch we will call it as a free electron. What is it called? Free electron. তাহলে আমাদের মেন ফোকাসটা বোঝো, আমরা কোথায় ফোকাস করছি, কি করলাম এখন অবধি? আমরা ফ্রি ইলেকট্রনস প্রডিউস করলাম, ক্লিয়ার? এই যে তুমি ধরো কপার নিয়ে নাও, আজকে দেখবে সবার বাড়িতে যখন ওয়্যারিং করা হয় তখন কপার ওয়্যার ইউজ করা হয়, কি ঠিক তো? আগেকার দিনে দেখবে অ্যালুমিনিয়াম ওয়্যার ইউজ করা হতো, কিন্তু ওটা এখন রিপ্লেস করে দিয়েছে। কেন? কিছু ড্রব্যাকস অ্যালুমিনিয়ামের আছে। আচ্ছা, কপার মোস্টলি ইউজ হওয়ার পিছনে কারণ হচ্ছে কপারে ফ্রি ইলেকট্রনস বেশি, এবং কপার ইউজ করতে গেলে লংজিভিটি বেশি পাই আমি। বুঝতে পেরেছো? তুমি তো কপার ইউজ না করে তুমি তো আয়রন ইউজ করতে পারতে, তুমি তো অন্য কোনো মেটালিক ওয়্যার ইউজ করতে পারতে, করছো না কেন? কারণ কপারে ফ্রি ইলেকট্রনস বেশি। গট মাই পয়েন্ট? এবারে ফ্রি ইলেকট্রনস বেশি হলে ওর কন্ডাক্টিভিটি বেশি হয়, কপারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, বিকজ কপার ইজ এ মেটাল। ওয়াই নট ইলেকট্রিসিটি কান ফ্লো ইন প্লাস্টিক অর উড? কেন ফ্লো করতে পারে না? হ্যাঁ, তাহলে কি হবে? নন মেটাল হতে গেলে ইলেকট্রিসিটি ফ্লো তার মধ্যে দিয়ে হবে না, কেন? বিকজ তার মধ্যে ফ্রি ইলেকট্রনস কম আছে। নেই বলবো না, কিন্তু আছে সবার মধ্যেই, কিন্তু নাম্বারস অফ ফ্রি ইলেকট্রনসটা কম। আন্ডারস্টুড? এবার ওটা আমি ডিসকাস করছি, তার আগে আমাকে বলো দেখি, যদি আমি একটা সোডিয়াম অ্যাটম নিয়ে এক্সপেরিমেন্ট করি আর যদি আমি একটা ফ্রি ইলেকট্রনসকে তৈরি করতে পারি, যদি আমার কাছে সিস্টেমে 10 লাখ সোডিয়াম অ্যাটম থাকে, আর যদি আমি সেম প্রসেসে রাব করি, আর যদি প্রত্যেকটা সোডিয়াম থেকে একটা ফ্রি ইলেকট্রনস আমরা পাই, তাহলে মোট কতগুলো ফ্রি ইলেকট্রনস পাচ্ছি? 10 লাখ। তার মানে তার মধ্যে ফ্রি ইলেকট্রনস কত বেশি হয়ে গেল? এই নাম্বারস অফ ইলেকট্রনসের উপরে ভিত্তি করেই আমাদের কিছু ক্যাটাগরি ডিফাইন করতে হয় সাবস্ট্যান্সগুলো, ক্লিয়ার? তাহলে আমরা এবার যেটা পরের স্টেপে শিখব সেটা হচ্ছে ক্যাটাগরি অফ ম্যাটার্স অর সাবস্ট্যান্সেস। ম্যাটার না লিখে একটা কাজ করি, টাইপস অফ materials. Clear? So we are having 3 types of material. Number 1, না বুঝতে পারলে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নাই। Number 1, the first type of material is insulator.
insulators. Clear? Second type of materials are conductor, and third kind of materials are semiconductors. Understood? Examples of this insulator material: plastic, wood. তাহলে এক্সাম্পল লিখে নিই আমরা। এজি হচ্ছে প্লাস্টিক, তারপরে আসবে হচ্ছে উড, দেন রাবার অলসো দেয়ার। তারপরে বলো দেখি, আরও আছে, আমি আর লিখছি না, দুটো করে এক্সাম্পল দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পলস অফ কন্ডাক্টর বলো। কপার ওয়্যার আছে, CO, কপার। আয়রন, অ্যালুমিনিয়াম ইজ দেয়ার। এক্সাম্পল অফ সেমিকন্ডাক্টরস কে বলবে? এক্সাম্পলস অফ সেমিকন্ডাক্টরস, আমি কোনটা কি আমি ডিফাইন করছি। এক্সাম্পল অফ সেমিকন্ডাক্টর হচ্ছে গিয়ে সিলিকন, জার্মেনিয়াম অ্যান্ড দেয়ার অ্যালয়েজ। অ্যালয়েজ বা ঠিক হবে না, তোমার হচ্ছে কম্পাউন্ডস বলতে পারো। অ্যালয় তো মেটালের ক্ষেত্রে হয় কেবলমাত্র। ওকে, আন্ডারস্টুড? আচ্ছা, কেন বলছি এদের ইনসুলেটর, এবং এই এক্সাম্পলগুলো কেন আমি আগে দিলাম তার পেছনে রিজন কি? আমরা প্রত্যেকেই জানি যে কপার দিয়ে অনেক ইলেকট্রিসিটি ফ্লো করাতে পারবো, কিন্তু প্লাস্টিক দিয়ে পারবো না। তাহলে রিজন কি আছে? কেন প্লাস্টিক বা ধরো উড এই ক্যাটাগরির মধ্যে আমাদের পড়বে? তার রিজন কি? তার রিজন হচ্ছে, রিজন সবাই খাতায় লিখে নাও। রিজন হবে যে the number of electrons are very less in insulators. The number of free electrons are very less in insulators. Got my point? Next হচ্ছে, কেন এটা কন্ডাক্টর কপার আয়রন? Because of number of free electrons are more in conductors. Okay, what is about silicon and germanium? They are semiconductors. The number of electrons are medium in semiconductor. তার মানে কি, কন্ডাক্টরস গুলোর থেকে সামান্য কম আর ইনসুলেটরের থেকে সামান্য বেশি। দ্যাট ইজ ওয়াই দে আর নোন অ্যাজ সেমিকন্ডাক্টরস। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের না এই ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের এই চ্যাপ্টারে এত বেশি ডিসকাশনের এখন বর্তমানে প্রয়োজন নাই, কিন্তু ইন ফিউচারে আমাদের লাগবে, দুটোই লাগবে। তো আমরা এখন প্রাইম ফোকাস করব হচ্ছে গিয়ে কার ওপরে? কন্ডাক্টরসের ওপরে, কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এটসেট্রা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? নেই। আমি নেক্সট স্লাইড নিচ্ছি। খাতার উপরে এবার হেডিং করো কন্ডাক্টরস। ওকে, এবার এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনস আছে অনেকগুলো, ফ্রি ইলেকট্রনস আছে। ওকে, এই ফ্রি মানে কিন্তু ওরা হেয়ার অ্যান্ড দেয়ার মুভ করতে পারে না। হ্যাঁ, তারা তাদের মেন পজিশনে ভাইব্রেট করে, আলাদা বিষয় সেটা, কিন্তু ওরা এক জায়গাতেই রেস্ট্রিক্টেড থাকে। ইচ্ছে হলো যে একটা ইলেকট্রন একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাবে, সেটা কিন্তু পসিবল না। যদি আমি চেষ্টা করি এক্সটার্নালি তবেই পসিবল। ঠিক আছে? এখন বাড়িতে যখন ইলেকট্রিসিটি তোমরা দেখো প্রডিউস করো, তখন কিন্তু রাব করে ইলেকট্রনস বানাও না, কিন্তু ইলেকট্রিসিটিকে প্রডিউস করার জন্য আমরা গভর্নমেন্ট থেকে মিটার বক্স মানে রেন্টে নিই।
তো মিটার বক্স এই কাজটা করে, মানে যে আমরা ফ্রিকশন কথাটা বললাম এটা এক্সটার্নালি মিটার বক্স এটা আমাদের ইলেকট্রন সাপ্লাই করবে। পরে ডিসকাশন করব। ক্লিয়ার? তো আগের টপিকগুলোতে কারো কোনো সমস্যা আছে? আমি একবার স্লাইড দেখিয়ে নিচ্ছি। এটা আমাদের ফার্স্ট টপিক ছিল। তারপরে হচ্ছে সেকেন্ড স্লাইডে আমাদের জাস্ট নেট চার্জ বের করা হয়েছিল। থার্ড স্লাইডে আমরা দেখলাম যে নেট চার্জ কত হবে যদি আমাদের ইলেকট্রনস মানে বেরিয়ে যায় সিস্টেম থেকে বা অ্যাটম থেকে। আর তারপরে আমরা দেখলাম ফোর্থ স্লাইডে টাইপস অফ ম্যাটেরিয়াল। আর ফিফথ স্লাইডে আমরা এখন কন্ডাক্টার্স নিয়ে ডিসকাশন করব। মানে আমরা কিন্তু ব্রাঞ্চটার মধ্যে আসলে ঢুকছি, বুঝতে পেরেছ? ওকে ফাইন। তো এটা ড্র করে নিই কন্ডাক্টর, কেমন দেখতে হয় কন্ডাক্টর। ধরো দিস ওয়ান ইজ আ কন্ডাক্টর। আন্ডারস্টুড? এটা অনেক লম্বা দেখে ওয়্যার, হ্যাঁ, তার একটা পার্টিকুলার পোর্শন আমরা কেটে ফেলেছি। তো নাম দিদি কপার ওয়্যার, CU ওয়্যার। আন্ডারস্টুড? আচ্ছা, এবার আয়ুষ বলো দেখি, এটা কেমন একটা ফিগার মনে হচ্ছে না আমাদের? জিওমেট্রিক্যাল ফিগার। কেমন দেখতে এটা? সিলিন্ড্রিক্যাল ফিগার। আন্ডারস্টুড? সিলিন্ড্রিক্যাল। এবার ধরো তোমায় বললাম একটা নাইফ নাও হাতে, নাইফ নিয়ে তুমি এই সিলিন্ড্রিক্যাল ওয়্যারটাকে স্লাইস করো, ঠিক আছে? তাহলে একটা স্লাইস কি এইরকম টাইপের দেখতে হবে? একদম ফাইন ফাইন মানে পাতলা পাতলা করে স্লাইস কাটো, ঠিক আছে? এই যে একটা স্লাইস কাটলে এই স্লাইসের যেটা আমাদের এরিয়া পাওয়া যাবে, কি বলছি? এরিয়া। একটা স্লাইসের এরিয়া, একদিকের এরিয়া। বলো তো একটা স্লাইস কটা দিক থাকে? একটা স্লাইস তুমি কাটলে, ধরো কে তুমি স্লাইস কাটলে, বলো তো কতগুলো দিক থাকে? দুটো। যদি খুবই পাতলা স্লাইস হয়, এক দিকটা হচ্ছে লেফট সাইড আর এক দিকটা হচ্ছে রাইট সাইড। আমি এক দিক ভাবছি। ক্লিয়ার? So this one of the wire is known as cross section. কি নাম দিলাম? Cross section. Understood? Okay, very good. এবার ধরো এর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রনস আছে। এবার ফ্রি ইলেকট্রনস তো যেখানে সেখানে মুভ করতে পারবে না, এটা তো রেস্ট্রিক্টেড। তাই জন্য আমি এটা কাজ করলাম, এক্সটার্নালি একটা ব্যাটারি নিয়ে এসেছি। এটা ব্যাটারির সিম্বল তোমাদের আমি ল্যাবে দেখিয়েছি। এই দিকটাকে আমি প্লাস সাইন, প্লাস টার্মিনাল বলি, এই পাশটাকে আমি নেগেটিভ টার্মিনাল বলি, ঠিক আছে? এটাকে সেল বলা হয়। যখন অনেকগুলো সেল একসাথে কানেক্টেড থাকবে তখন তাকে ব্যাটারি বলি। আর ব্যাটারির সিম্বল আমাকে জেনারেলি দিতে হয় হচ্ছে এই টাইপের। এটা হচ্ছে ব্যাটারি সিম্বল। আর একটা সেল ছিল, বুঝতে পারলে? তো এই ব্যাটারিটার একটা টার্মিনাল আমি কানেক্ট করলাম হচ্ছে, ধরো এখান থেকে টার্মিনাল গিয়ে কানেক্ট হয়েছে এই ওয়্যারের একটা এন্ডে। তার মানে এই পার্টটাতে মনে হচ্ছে না পজিটিভিটি বেশি থাকবে, কারণ সেটা পজিটিভের সাথে গিয়ে কানেক্ট হয়েছে। আর এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কানেক্ট হবে গিয়ে ব্যাটারির নেগেটিভের সাথে। Got my point? সৌহার্দ্য বুঝতে পেরেছ? সিম্পল কনসেপ্ট। দিস ওয়ান ইজ আ ব্যাটারি, লিখে নাও। ওকে, নাও এবার ব্যাটারির মেন কাজ কি? একটা সার্কিটে ব্যাটারি কি কাজ করে? ইলেকট্রনসকে পাঠায় সার্কিটের মধ্যে। This one is a configuration of a plain circuit. Okay, লিখে নাও ফিগার দিয়ে, সার্কিট ডায়াগ্রাম। এখানে কিচ্ছু এক্সট্রা কোনো কম্পোনেন্ট আমরা ইউজ করিনি, জাস্ট একটা ব্যাটারি নিয়েছি, কিছু ওয়্যার নিয়েছি আর একটা প্লেন কন্ডাক্টর নিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে ব্যাটারির কাজ ও যেটা বললো, স্যার সার্কিটের মধ্যে ইলেকট্রনসকে ফ্লো করানো, এটা ওর মেন কাজ।
তো আমি দেখলাম যে এই ব্যাটারির নেগেটিভের মধ্যে ইলেকট্রনসের সংখ্যা বেশি, দের অল ইলেকট্রনস। সো ইলেকট্রনস কিন্তু হ্যাঁ ইন জেনারেলি ধরো তোমার এই নেগেটিভ টার্মিনাল থেকে বেরিয়ে ওপরের দিকে মানে এই ওয়্যার হয়ে এই কন্ডাক্টর হয়ে এই নিচের ওয়্যারটা হয়ে ব্যাটারির পজিটিভে চলে আসছে। কি বললাম বুঝলে? ডিরেকশন অফ দি ইলেকট্রনস ফ্লো ইজ from battery's negative terminal to positive terminal through the conductor. Understood? So this one is the flow of electrons. Likhe now, direction of flow of electrons. বলো দেখি আয়ুষী, এই ডিরেকশনটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। পাশে লিখে নাও, দিস ডাইরেকশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। দের ইজ ওয়ান কনভেনশন। এটা আমি বানাইনি, কোনো সায়েন্টিস্ট বানায়নি। কোনো একদিন হয়তো কেউ একজন বলেছিল যে যেই দিকে ইলেকট্রন ফ্লো হবে তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করবে, সেটাই চলে আসছে প্রথা, কনভেনশন বলি আমরা। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে কে বলবে? তাহলে কারেন্ট উইল ফ্লো ফ্রম ব্যাটারিজ পজিটিভ টার্মিনাল থ্রু দি কন্ডাক্টর টু ব্যাটারিজ নেগেটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট বেরোচ্ছে আর ব্যাটারির নেগেটিভে এসে আবার এন্টার করছে। ক্লিয়ার? তো ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো কোন দিকে হবে রে? লিখে নেই, ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইজ ক্লকওয়াইজ। Understood? Direction of flow of current is clockwise. You got my point? Simple. তাহলে একটা জিনিস তোমাদের কাছে খুবই ক্লিয়ার যে যেই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে তার অপোজিট ডিরেকশনে কি ইলেকট্রনস ফ্লো করবে, রাইট? এটাকে একটু নোট করে লিখে নাও, জাস্ট সিম্বলিক নোট করে নাও তাহলেই হবে। কেমন সিম্বলিক নোট? ধরো এই ডিরেকশন থেকে মানে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে ইলেকট্রনস ফ্লো করবে। বুঝতে পারলে? সৌহার্দ্য বুঝতে পেরেছ? ছোটখাটো জিনিসগুলো কিন্তু ভুলবে না, কারণ এগুলো দিয়ে আমাদের অনেক নিউমেরিক্যাল খুব ইজিলি সলভ হয়ে যাবে, মানে ট্যাকটিক্স বলি আমরা এগুলো সব। আন্ডারস্টুড? তাহলে আমরা প্রথম কিন্তু আগে ক্যাটাগরাইজ করলাম, মানে ব্রাঞ্চের মধ্যে ঢুকলাম। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা ইলেকট্রনসকে কারেন্ট মানে ইলেকট্রনসকে পাঠালাম সার্কিটের মধ্যে, নিয়ে সেখান থেকে আমরা কারেন্টের কনসেপ্ট পেলাম। কনসেপ্ট তো পেয়েছি, কিন্তু এবার আমাকে কি বের করতে হবে? কারেন্টের ভ্যালু কি আছে। ওকে, রিগার্ডিং দি নাম্বার অফ চার্জেস ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। আন্ডারস্টুড? এখানে চার্জ কিন্তু আমাদের মাথায় আপাতত কি আছে? ইলেকট্রনস, অ্যান্ড দে আর নেগেটিভ চার্জ পার্টিকলস। আন্ডারস্টুড? তাহলে এবার আমরা এখানে একটা কাজ করি, এবার কারেন্টের ভ্যালু বের করার চেষ্টা করছি, কারেন্ট উইথ রেসপেক্ট টু ইলেকট্রনস নাম্বার। ওকে, সো আমাদের কাছে ইন জেনারেলি দুটো কনসেপ্ট থাকে। হ্যাঁ, তখন আমাদের কাছে লার্জ স্কেলে অ্যাসাম্পশন করার সময় থাকে। ধরো তুমি 2 ঘন্টা ধরে বসে আছো আর তুমি কারেন্টকে মেজার করছো, তখন এক ধরনের কারেন্ট তুমি পাবা। আর তুমি খুব কম সময়ের জন্য কারেন্টকে মেজার করছো, তখন তুমি অন্য ইকুয়েশন পাবে। ওকে,
ইন জেনারেলি লিখে নাও, in generally current equals to equation কি থাকে আয়ুষ, current equals to it is the ratio, অত কঠিন আমি যাচ্ছি না, আমি একদম বেসিক থেকে আসছি। in generally বলছি কারেন্ট মানে হবে number of electrons flow divided by total time taken, simple concept, okay? total charges flow divided by total time taken, এটা flows লিখে দাও, total time charges flows flow, ঠিক আছে, divided by time taken, ওকে? এখন টোটাল চার্জেস বলছি, কিন্তু প্লিজ রিমেম্বার দিস থিং, চার্জেসকে আমরা ডিফাইন করব হচ্ছে কি কিউ দিয়ে, ইলেকট্রনসকে কিন্তু ই দিয়ে ডিফাইন করি, চার্জকে আমি কিন্তু কিউ দিয়ে ডিফাইন করছি, আর টাইম কি হবে স্মল টি, আর কারেন্টকে আমি ডিফাইন করছি আই দিয়ে। সো দিস ওয়ান ইজ দ্য ইকুয়েশন অফ কারেন্ট। গট মাই পয়েন্ট? সিম্পল অ্যান্ড ভেরি মানে ইন্টারেস্টিং ইকুয়েশন, যেখানে চার্জেস, টোটাল চার্জেস, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? টোটাল চার্জেস স্মল কিউ ইকুয়ালস টু n ইন্টু ই। আমরা পড়েছিলাম মনে হয় ইলেকট্রোস্ট্যাটিকে কোয়ান্টাইজেশন অফ চার্জ, সেখানে n কে আমরা বলি হচ্ছে নাম্বার অফ চার্জেস মাল্টিপ্লাই ভ্যালু অফ one electronic charge. Got my point? Simple. Okay? So এবার যত ইলেকট্রন ফ্লো হয় তার বেসিসে আমরা কারেন্ট পেয়ে যাবো। This two equation is very much important because এই দুটো ইকুয়েশনের মার্জ করে আমরা কিন্তু অনেক নিউ মেডিকেল সলভ করতে পারি। আসবেই, আমি করাবো, আজকেই করাবো, এই দুটোকে মার্জ করে নিউমেরিক্যালস পেয়ে যাবো আমি। হ্যাঁ, বুঝতে পারলাম না, কাল কিসের পড়া? আমার খুব ব্যাচে না, কালকে নেই বলছি, ওকে? আন্ডারস্টুড? এটা গেল আমাদের একটা ইকুয়েশন যেখানে খুব নর্মালি বাচ্চারা ক্যালকুলেশন করে, এটা আমরা ক্লাস 9-10-এ শিখেছি। এবার বড়দের ক্যালকুলেশন করতে হবে। তোমরা বড় হয়ে গেছো এখন নাকি? এবার যখন অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় ইলেকট্রনসগুলোর, যে ফ্লো হচ্ছে খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি সুইচটা অন করলে ফট করে দেখবে কারেন্ট ফ্লো করে যাচ্ছে, তার মানে কারেন্ট কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনা। আর যখন ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনা হয়, টাইম কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। ইন দ্যাট কেস অনলি, ওকে, when time is changing rapidly or number of charges flowing in the circuit varying continuously with respect to time, হয় তুমি টাইমটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করো, অথবা তুমি মানে যে চার্জ ফ্লো করবে সিস্টেমের মধ্যে তা তুমি টাইমের রেসপেক্টে খুব ফাস্ট ভ্যারি করো। সেই রেসপেক্টে ইকুয়েশন অফ কারেন্ট কেমন হবে? I equals to
dq divided by dt. This one is very important. dq by dt. ডিফারেন্সিয়েশন কিন্তু ইনভলভ হবে এখানে। ওকে, যেখানে dq কে বলা হয় ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন চার্জ and dt হচ্ছে কি ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন টাইম। ওকে, আন্ডারস্টুড? সো এটার জন্য আমরা ডিফারেন্সিয়েশনের হেল্প নেব আর এটার জন্য নর্মালি ক্যালকুলেশন করব। আর দুটো থেকেই আমাদের কিন্তু অনেক প্রশ্ন আসে। গট ইট? আর এই দুটো সলভ করার আগে আমাকে আরও দুটো জিনিস কিন্তু কারেন্টে জেনে নিতে হবে। এটা বেসিক নিউমেরিক্যালসের কোশ্চেন এখানে আসে। নাম্বার 1, ডেফিনেশন অফ কারেন্ট। ডেফিনেশন অফ কারেন্ট কে বলতে পারবে? নাম্বার 2, ইউনিট অফ কারেন্ট। নাম্বার 3, ডাইমেনশন অফ কারেন্ট। বলো ডেফিনেশন অফ কারেন্ট কি হবে? খুব সিম্পল আনসার, the rate of flow of charge with respect to time. The rate of flow of charge with respect to time is the definition of current. Okay, কেন? তুমি যদি এখান থেকে t ভ্যালু 1 করে দাও, তার মানে 1 সেকেন্ডে যে অ্যামাউন্ট অফ চার্জেস সিস্টেমের মধ্যে যাবে সেটাই হচ্ছে কারেন্টের ভ্যালু। নাম্বার 2, ইউনিট অফ কারেন্ট কি হবে? কে বলতে পারবে? What is the unit of current? Coulomb per second. Coulomb per second কে আমরা কি বলি? The unit of current is ampere. Okay, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ছে। Got my point? Dimension of current কি হবে? Dimension of current A, only A. Dimension of current কে তুমি এইভাবে A দিয়ে লিখতে পারো, অনেকে আবার ক্যাপিটাল I দিয়ে দেয়। বুঝতে পেরেছো? এই তিনটে আমাদের খুব বেসিক জানতেই হবে, ডেফিনিশন অফ কারেন্ট, ইউনিট অফ কারেন্ট, ডাইমেনশন অফ কারেন্ট। এরপরে আমরা রেডি হব লাইক নিউমেরিক্যাল সলভ করার জন্য। বলো। আচ্ছা, দিস ইজ এ কন্ট্রোভার্সি। কিন্তু আমি এটা একটু চাইছিলাম, কিন্তু তোমার কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে বলে আমি বলছি। There is no meaning of CGS unit of current. There is no meaning of CGS unit of current. Understood? তুমি নেটে সার্চ করে দেখো, CGS unit of current তোমাকে কেউ কিছু আনসার দেবে না, কিন্তু আমি জানি একটা আনসার হয় বায়োট আর অ্যাব অ্যাম্পিয়ার। আমরা যে কারেন্টের ইউনিটটা বলি সেটা কিন্তু SI বলি। দেখো আমরা দেখাচ্ছি আমি। এটা তুমি গুগলে সার্চ করো, আমি লিখছি what is the CGS unit of current? এই যে কি লেখা আছে, the CGS unit of current is biot, also known as the ab ampere. It symbolized as BI, or biot is equal to 10 amperes in SI system. Clear? তুমি কোনদিন শুনেছো ab ampere এর নাম? তাহলে লিখে নাও সবাই চট করে খাতাতে। The CGS unit of current is ab ampere, AB AMPERE. Okay, or biot, and is equal to 10 amperes in SI system. Ampere? Okay, এই যে তোমার এখানে যদি CGS ইউনিট আমরা করি, নাম্বার 4, CGS unit of current is biot or ab ampere.
ক্লিয়ার? অ্যান্ড 1 বায়ট BI হচ্ছে কি তার সিম্বলাইজেস, তাহলে 1 বায়ট ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। Got my point? Simple. Okay? You understood? Very good. সবাই ক্লিয়ার তো? আমরা নিউমেরিক্যালের দিকে আসছি এবার, হ্যাঁ? হ্যাঁ লিখতে পারো। এই যে we have equation, we have current I equals to Q divided by T. যদি এটাকে আমরা ইউনিটের রেসপেক্টিভ রিপ্রেজেন্ট করি, what is the unit of current? The unit of current is ampere. What is the unit of charge? It is coulomb in SI obviously. What is the unit of time? Is second. So can we write that 1 coulomb equals to 1 ampere into 1 second? তুমি ডিফাইন করতে পারবে? বলো তো ডেফিনিশন বলো দেখি তাহলে 1 ampere ডেফিনিশন কি হবে? ডেফিনিশন অফ 1 ampere, ডেফিনিশন অফ 1 ampere কি লিখব রে? 1 ampere 1 coulomb 1 second। তার মানে যদি কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে বা একটা কানেক্টরের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 coulomb চার্জ ফ্লো করে, তাহলে তার মধ্যে কারেন্টের ভ্যালু হচ্ছে 1 ampere। 1 সেকেন্ডে 1 coulomb চার্জকে ফ্লো করতে হবে, তবে কারেন্টের ভ্যালু হবে 1 ampere। গট মাই পয়েন্ট? সিম্পল ইট ইজ, কোনো কমপ্লিকেশন কিছু নেই। ওকে, এবার কটা নিউমেরিক্যালের দিকে আসি আমি। কোয়েশ্চেন নাম্বার 1, এটা এমসিকিউ বেসড কোয়েশ্চেন, টাইপ এমসিকিউ। ক্লিয়ার? ফার্স্ট কোয়েশ্চেন, which one below is a scalar quantity? Question mark. Options are given. Roman 1, velocity Roman 2, displacement, number 3, force, number 4, current। বলো কোনটা হবে? which one below is a scalar quantity? হ্যাঁ, কেন কারেন্ট হবে? আচ্ছা, তুমি একটা ভেক্টর কি করে রিপ্রেজেন্ট করতে পারো? ফার্স্ট ইউ টেল মি which one is scalar? A scalar quantity has only value, direction আছে? It has no direction, ডাইরেকশন থাকবে না। ডাইরেকশন যদি থাকে তাহলে ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। আচ্ছা, ভেলোসিটি ডাইরেকশন আছে আর ভ্যালু আছে? সো ডাইরেকশন নাই ভেলোসিটি রে, ডাইরেকশন আছে আর ভ্যালু আছে, ঠিক তো? ঠিক একই রকম ভাবে তুমি যদি ডিসপ্লেসমেন্ট নিয়ে আসো, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আর ভেলোসিটি আছে, ডাইরেকশন আর ভ্যালু আছে? আছে কি না? ডিসপ্লেসমেন্ট তো ভ্যালু থাকবেই, ডাইরেকশন থাকবে না। The shortest distance between 2 points is the displacement, and a person needs to move along a particular direction, then they will, or you can get it his displacement, direction তো আছে। আচ্ছা, তাহলে কি ডাইরেকশন অফ ফোর্স আছে? ফোর্স ডাইরেকশন নাই। তুমি যেদিকে অবজেক্টকে পুশ করবা সেদিকে তো অবজেক্ট মুভ করবে, তো ডাইরেকশন তো আছে। It is a vector quantity. Okay, now direction of কি কারেন্ট আছে? এখনই পড়লাম কিন্তু আমরা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। সো কারেন্ট তো ক্লকওয়াইজ, তো
তো ডাইরেকশন তো দিচ্ছে আমাকে অ্যাটলিস্ট, ম্যাগনিটিউড তো আছে 5 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, বলো না, তো কারেন্ট তো ডাইরেকশন মানে ভ্যালু তো আছে। তাহলে অল দিস কোয়ান্টিটিস দে হ্যাভ ডাইরেকশন অ্যান্ড ভ্যালুস। সো ওয়াই আই এম আস্কিং দ্যাট which one is scalar quantity? বলো আয়ুষ, কেন? টেনশন অফ, সেটা স্কেলার মানে টেনশন অফ র্যাঙ্ক 0 হয়। সেটা তো এক্সাম্পল, কেন হচ্ছে না তার রিজন ওটা, মানে আমি জিজ্ঞাসা করছি কেন কারেন্ট স্কেলার কোয়ান্টিটি হবে। The answer is obviously current. Answer is current. I think you know that. But I want to know reason. The competitive exam এর reason জিজ্ঞাসা করে না, but board exam এর reason জিজ্ঞাসা করবে। যদি জিজ্ঞাসা করে why current is a scalar quantity, then what you will answer that question? বুঝতে পারলে? স্কেলার মানে র্যাঙ্ক 0 টেন্সর, ভেক্টর মিন্স র্যাঙ্ক 1 টেন্সর। বুঝতে পেরেছো? তো কোশ্চেনের মধ্যে তো যদি কোশ্চেন করতাম যে which one below is a rank 0 টেন্সর, তখন তোমার কারেন্ট আনসারই হতো। আই এম আস্কিং দ্যাট why the current is that much, that kind of scalar quantity. রিজন কি? রিজন হচ্ছে যে এই সবগুলো না ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, এরা এক ধরনের লকে ফলো আপ করে, হ্যাঁ, বা অ্যালজেব্রাকে ফলো আপ করে। যে অ্যালজেব্রাকে আমরা বলি ভেক্টর অ্যালজেব্রা। কি নাম দিই? ভেক্টর অ্যালজেব্রা। হ্যাঁ, যখন তুমি অ্যাডিশন বা সাবট্রাকশন করো বা মাল্টিপ্লিকেশন করবা, তখন তোমাকে ডাইরেকশনটাকে ইনভলভ করতেই হবে। কিন্তু এই কারেন্ট ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে না। বুঝতে পেরেছো? কারেন্ট ফলোস স্কেলার অ্যালজেব্রা। মানে ভেক্টর পড়েছো তো ক্লাস 11-এ? তো ভেক্টর পড়ার সময়তে ধরো এই ডিরেকশনে একটা কোনো ভেক্টর আছে, ধরো এ একটা ভেক্টর, আর এই ডিরেকশনে আমি আরেকটা ভেক্টর ড্র করলাম, বি একটা ভেক্টর ফর এক্সাম্পল। তারপরে দেখি সি কোথায় পাবে তুমি? সি এদের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে বেরোবে, এই ডিরেকশনে সি যাচ্ছে। গট মাই পয়েন্ট? তোমার কাছে মেন ফর্মুলা কি আসতো? স্যার সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। লিখতে পারতে এটা কোনোদিনও যে সি ইকুয়ালস টু এ প্লাস বি? লিখতে পারতে না, বিকজ দে হ্যাভ আ ডাইরেকশন। লেখা যেত আয়ুষ এটা? যদি এটা 30 ডিগ্রি হতো ফর এক্সাম্পল, তুমি কোনোদিনও এটাকে লিখতে পারতে না, ইম্পসিবল টু রাইট। বাট যদি আমরা সেম পিকচারকে এখানে রিরাইট করি, রিড্র করি, এখানে দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি। আয়ুষ তুমি বুঝতে পারছো তো? ধরো আমি সেম পিকচারকে ড্র করলাম, কিন্তু এখানে এখন আমি কারেন্টকে লিখছি। ধরো এই ডিরেকশনে আমার একটা কারেন্ট আছে, ধরো এখানে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে বলো তো এখানে কত কারেন্ট পাবো আমি? 15। তার মানে কি অ্যাঙ্গেল কত হয় তার উপর ডিপেন্ডই করে না। এখানে ফর্মুলা তোমাদের মনে আছে কি নাম জানি না, সি ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে এরকম কোনো ফর্মুলাই আসে না। এটা ভেক্টর অ্যালজেব্রার একটা পার্ট, এটা স্কেলার অ্যালজেব্রা। সো কারেন্ট স্কেলার অ্যালজেব্রাকে ফলো করে, ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে না। বুঝতে পারলে? সিম্পল কোশ্চেন। এটা একবার পরীক্ষাতে এসেছিল, হয়েছে। নেক্সট কোশ্চেনে যাব। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 10⁻20 electrons each are moving from a point towards another point B. Question number 2, 10⁻20 electrons are moving from A to
be in a wire. Okay, in 0.1 second. 0.1 second. What is the current in ampere? Question করেছে what is the current in ampere? না, তোমাদের এটা করার জন্য আমি 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিট লাগবে না যদি, তাও তোমাদের 2 মিনিটের 1 মিনিট টাইম দিলাম। করো দেখি। কত আনসার আসবে? 10 to the power 20 electrons are moving from a point to B in a wire in 0.1 second. What is the current? 160 ampere. Good answer. Answer দেখো না কি করে করলো আয়ুষ। Answer. So basically here we have equation current I equals to Q divided by T, right? Now Q has formula any, clear? And time বসে গেল আমাদের কাছে T. Time's up. So n has a value 10 to the power 20 electrons. So this one is the value of small n. So আমি n বসিয়ে দিলাম 10 to the power 20. And E কত দেওয়া আছে? ও ভ্যালু অফ ইলেকট্রনিক চার্জ, এটা আমরা জানি। E equals to 1.6 into 10 to the power minus 19 কুলম হয়। আমরা এখানে ওই যেহেতু কারেন্টের ভ্যালু বের করছি সেজন্য আমরা মাইনাস সাইনটা দিলাম না। So if we put here 1.6 into 10 to the power minus 19, a time is given 0.1. So by calculating we will get 160 and the unit will be in ampere. This one is the answer. Clear? পারা যাবে সবার? Okay, very good. Next. আর এটা করে নাকি এই টাইপের সুবিধা হবে একটু দেখতে। এটা একটা এক্সাম এসেছিল, হ্যাঁ, সিবিএসসি এক্সামের কোয়েশ্চেন বলেছে শো দ্যাট 1 ampere is equivalent to a flow of, question number 3, show that one ampere is equivalent to a flow of 6.25 10 to the power 18 elementary charges per second. Elementary charges per second. এটা দেখাতে বলেছে তোমার কাছে। আবার আমি সময় দিব, যাও 2 মিনিট টাইম দেব। টাইমস আপ নাও, 1 মিনিট দিলাম। হ্যাঁ হ্যাঁ, একই ফর্মুলা, একটাই তো ফর্মুলা শিখলাম এখন অবধি। হয়েছে?
1 ampere is equivalent to a flow of 6.25 10 to the power 18 elementary charges per second. Sir, 6.25 into 10 to the power 18. হ্যাঁ Into 1.6 into the power minus 19. It is what? না না এটা আমি কেন ধরবো আগে, এটা তো আমাকে বের করতে বলেছে, এটা তো লাস্ট পেলে আসবে আমাদের কাছে না, বুঝতে পেরেছো, আমাদের লাস্টে আসবে 6.25 10 to the power 18. টাইম বেশি নেই, বুঝতে পারলে না? দেখো okay fine, answer we have I equals to q by t, understood? now q equals to হচ্ছে ne by t, এখানে I পড়ে থাকলো। আমরা এখানে কি জিজ্ঞাসা করেছে, n বের করতে বলেছে, নাম্বার অফ এলিমেন্টারি চার্জেস আর বিং আস্কড। তাহলে সেক্ষেত্রে যদি আমার এখান থেকে n এর ইকুয়েশন বের করি তাহলে আসবে I t ডিভাইডেড বাই e, গট মাই পয়েন্ট? চার্জ নেই, ওকে, তাহলে I এর ভ্যালু কত 1 অ্যাম্পিয়ার, ক্লিয়ার? টাইম কত বলেছে 1 সেকেন্ড পার সেকেন্ড বলেছে, পার সেকেন্ড, and electronic charge has value 1.6 into 10 to the power minus 90. Okay, so if you calculate this thing then we will get 1 divided by 1.6 কত আসছে 0.625, 0.625 আর 10 to the power minus 19 উপরে চলে যাবে, তার মানে আসবে প্লাস 19। এবার আমাদের কোশ্চেনে বলেছে স্যার 6.25, তাহলে তুমি একটা কাজ করো, একটা ডিজিট একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে 6.25 10 to the power 18. This much of electrons are moving in that system. Got my point, everyone? Okay, next concept এ আসি, নেক্সটে আসি, ঠিক আছে। and this is a very interesting but একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, ওকে। এটা একবার জিজ্ঞাসা করা হয়েছিল তোমার জেইতে, এটা জেইর কোয়েশ্চেন। লেখো, in Bohr model, question number 4, in Bohr model of hydrogen atom the electrons revolves around the nucleus, the electron revolves around the nucleus, around the nucleus, কোনটা গো? the Bohr model, in the Bohr model of hydrogen atom the electrons revolves around the nucleus. Okay, in circular path of radius, in circular path of radius 5.1 into 10 to the power minus 11 meter at a frequency of 6.8 into 10 to the power 15 revolutions okay per second, per second. Calculate
the electric current? This is the question. সেম তোমাকে আবার টাইমার দিয়ে দিচ্ছি আমি, এটার জন্য 2 মিনিট টাইম দিলাম, করো দেখি কে আগে করতে পারো। তোমাকে আনসারটাও বলে দিচ্ছি। আনসার উইল কাম 1.088 10 to the power -3 অ্যাম্পিয়ার। করো। পারবে করতে? করো। বেশি টাইম নেই, টাইম শেষ হয়ে গেছে। আয়ুষ হয়েছে? ফটাফট করো, ফটাফট। ফ্রিকোয়েন্সি কি বেসিক্যালি বলো তো? ল্যামডা। আরে ফ্রিকোয়েন্সি তোমার বেসিক্যালি হচ্ছে ওই নিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নিউ 1/t। এই দেখ রে, একবার দেখে নাও কি করে সলিউশনটা করব। বেসিক্যালি আমাদের কাছে মেইন ফর্মুলা, একটাই ফর্মুলা আমরা বারবার করছি, I equals to হচ্ছে Q/T, রাইট? এখানে কোশ্চেনে বলে দিচ্ছে ইন বোর মডেল অফ হাইড্রোজেন অ্যাটম দ্য ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দি নিউক্লিয়াস ইন আ সার্কুলার পাথ অফ রেডিয়াস 5.1 10 to the power -11 মিটার। একটা ফ্রিকোয়েন্সি 6.8 রেভলিউশন, মানে 1 সেকেন্ডে ও কতবার ঘুরে? 1 সেকেন্ডে কতবার ঘুরছে? 1 সেকেন্ডে কতবার ঘুরছে রে? হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি বোঝো বোঝো বোঝো, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার নিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা আসবে 6.8 × 10 to the power 15 হার্টজ। তার মানে 1 সেকেন্ডে ও এতবার ঘুরছে, তাহলে একবার ঘুরতে কত সময় নেবে? একবার ঘুরতে কত সময় নেবে? তাহলে একবার ঘুরতে ফর্মুলা হচ্ছে নিউ ইকুয়ালস টু 1/t, বা এটাকে উল্টো করে লেখো টাইম পিরিয়ড, ওকে, আর টাইম অফ রেভলিউশন। বুঝতে পেরেছো? টাইম অফ রেভলিউশন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইজ ইকুয়াল টু 1/নিউ। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি জানা আছে, এটা বসিয়ে দেবো, তাহলে আমাদের কাছে আসবে 6.8 × 10 to the power 15 সেকেন্ড,
আমি টাইম পেয়ে গেলাম। এটা কিন্তু স্মল টি লিখেছে, এটা কি একবার ফুল রোটেশন নেবে তবে না আমি চার্জ দেব কতগুলো যাচ্ছে, একবার ঘুরতে যে টাইমটা লাগবে সেটাই হচ্ছে গিয়ে ওই টাইমের মধ্যে কতগুলো চার্জ ফ্লো হচ্ছে সেটা আমাদের রিকোয়ারমেন্ট। তার মানে এখানে যে স্মল টি টাইমটা আছে এটা কিছুই না, ক্যাপিটাল টি, মানে একবার ঘুরতে যে টাইমটা লাগে। ক্যাপিটাল টি তুমি এটাকে উল্টো করে দাও, তাহলে 1/t করলে কত হবে, রেসিপ্রোকাল নিয়ে নাও এটার, 6.8 মাল্টিপ্লাই 10⁻15 সেকেন্ড। বুঝতে পেরেছো? এটাকে বসিয়ে দাও। তুমি কিউ জানো, কিউ হচ্ছে ইলেকট্রনস, কারণ এক ইলেকট্রন ঘুরছে জেনারেলি, তো ভ্যালু অফ কিউ ইকুয়ালস টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কিন্তু ইলেকট্রনিক চার্জ। হ্যাঁ, আমার টোটাল চার্জ দেখতে বলেছে, দিস ওয়ান ইজ ইলেকট্রনিক charge. Understood? So if you put the value, that means I equals to Q হচ্ছে 1.6 cross 10⁻⁻19 আর T হচ্ছে 6.8 into 10⁻15। বুঝতে পারলে সৌহার্দ্য এখানে Q কেন বসালাম? এখানে কিন্তু মেন ফর্মুলা হয় Q equals to NE/T, কিন্তু এখানে আমি N1 পুট করলাম কেন? বিকজ we are focusing on one electron only which is revolving in the path only. মাল্টিপ্লিকেশন করো, কত আসবে? ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো 1.6 ইন্টু 6.8 মানে আসবে হচ্ছে 10.88, আর অর্ডারে কত আসবে? অর্ডারে মনে হয় -4 আসছে, 10.88 ওকে অ্যাম্পিয়ার। দেখো আমাদের আনসার ছিল 1.088 × 10⁻3, এখানে 10.8 × 10⁻4, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। তাহলে আমাদের আনসারটাও কিন্তু প্রুভ হয়ে গেল। সিম্পল ক্যালকুলেশন, এমন কোনো জটিল কিছু নাই। ওকে, সো বেসিক্যালি আজকে ক্লাসটা আমি এখানে অফ করছি, আর পরের যেটা আমরা ইকুয়েশন নিয়ে শিখবো, মানে এই যে এই ইকুয়েশনটা যে আছে বলে দিই, এই যে ডিকিউটিটির যে ইকুয়েশনটা, এই পার্টটা, এইটা কিন্তু আমরা পরের দিন শিখব। ঠিক আছে, এখানে অনেক নিউমেরিক্যালস থাকে। এবার এটা করার জন্য আমাদের কিন্তু একটু ডিফারেন্সিয়েশন শিখে আসতে হবে, প্লাস ইন্টিগ্রেশন জেনে আসতে হবে। তোমাদের ক্লাস 11 আর 12-এ কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাথসে পড়েছো অ্যাটলিস্ট। তোমাদের ম্যাথস কি আছে? ম্যাথস নেই? তোমার ম্যাথস নেই? আচ্ছা যাই হোক, তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো জানো অ্যাটলিস্ট না, ক্লাস 11-এ পড়েছো। তো এটা এর পরের দিন ডিসকাস করবো, কারণ একটু লং ক্লাস লাগবে এটাতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, বাই।